আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে একটি বই যা নিয়ে আম, মানে প্রচুর কথা হয়েছে। স্টিভ হার্ভির অ্যাক্ট লাইক আ লেডি, থিঙ্ক লাইক আ ম্যান। বইটার নামটাই কিন্তু বেশ আকর্ষণীয়, তাই না? শুরুতেই একটা প্রশ্ন জাগে, পুরুষের মতো করে ভাবা এর মানেটা আসলে কি? মানেটা কি? রাইট। হার্ভি কি বলতে চাইছেন যে পুরুষদের কোনো গোপন কোড বা নিয়মকানুন আছে যা নারীরা জানে না? অনেকটা সেরকমই। হার্ভের মূল বক্তব্য হল পুরুষরা আসলে খুবই সরল প্রাণী, কিন্তু তাদের অপারেটিং সিস্টেমটা ভিন্ন। অপারেটিং সিস্টেম, আচ্ছা। আর নারীরা প্রায়ই নিজেদের অপারেটিং সিস্টেম দিয়ে পুরুষদের বুঝতে চেষ্টা করে, আর সেখানেই সমস্যাটা হয়। ও, এই বইটা হলো সেই পুরুষদের অপারেটিং সিস্টেমের একটা, ধরুন, ম্যানুয়াল বা গাইডবুক। একটা ম্যানুয়াল। হ্যাঁ, হার্ভি বলছেন তিনি পুরুষদের দলের কিছু গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন, যাতে নারীরা খেলাটা আরও ভালোভাবে বুঝতে পারে। ইন্টারেস্টিং। খেলা শব্দটা ব্যবহার করলেন, তাহলে তো বলতেই হয় এই খেলার প্রথম নিয়মটা কি? হার্ভি কোথা থেকে শুরু করেছেন? মানে পুরুষের মনস্তত্ত্বের গভীরে যেতে হলে আমাদের প্রথমে কি বুঝতে হবে? হার্ভি একেবারে মূলে চলে গেছেন। তিনি বলছেন, একজন পুরুষকে বুঝতে হলে আগে জানতে হবে তার জীবনের চালিকা শক্তি কি। চালিকা শক্তি। তার মতে একজন পুরুষের জীবন মূলত ৩টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে: সে কে, হু হি ইজ, সে কি করে, হোয়াট হি ডাজ, এবং সে কত আয় করে। একদম, হাউ মাচ হি মেক্স। এই ৩টি তার পরিচয়ের মূল ভিত্তি। অর্থাৎ তার পদবি, তার কাজ এবং তার উপার্জন, এই তিনটির সাথেই তার আত্মসম্মানবোধ জড়িয়ে আছে। একদম। হার্ভি নিজের জীবনের একটা উদাহরণ দিয়েছেন যা বিষয়টা বুঝতে খুব সাহায্য করে। হ্যাঁ, ফোর্ডে চাকরির ব্যাপারটা, তাই না? ঠিক। তিনি যখন ফোর্ড কোম্পানিতে কাজ করতেন তখন তার একটা পরিচয় ছিল, একটা নির্দিষ্ট কাজ ছিল এবং একটা ভালো উপার্জন ছিল। কিন্তু চাকরিটা চলে যাওয়ার পর সব ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে এই তিনটি স্তম্ভই ভেঙে পড়ে। তিনি তখন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে কোনো কিছুতেই মন দিতে পারছিলেন না। আর এখানেই তো সম্পর্কের সঙ্গে সংযোগ, তাই না? আমার একটা প্রশ্ন আছে। বলুন। তার মানে কি এই যে একজন পুরুষ যতক্ষণ না এই তিনটে ক্ষেত্রে নিজেকে সফল বা স্থিতিশীল মনে করছে ততক্ষণ সে কোনো সম্পর্কে পুরোপুরি মনোযোগী দিতে পারে না? এটা শুনতে একটু কঠোর শোনায়। হ্যাঁ, বেশ কঠোর শোনায়। কঠোর শোনালেও হার্ভির মতে এটাই বাস্তবতা। বিষয়টা এমন নয় যে সে ভালোবাসতে পারে না, কিন্তু তার মস্তিষ্কের বেশিরভাগ অংশ জুড়ে থাকে তার মিশন। অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদ। যতক্ষণ সে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না, ততক্ষণ সম্পর্ক বা প্রেম তার কাছে দ্বিতীয় অগ্রাধিকার পায়। আচ্ছা। এজন্যই অনেক সময় নারীদের মনে হয় পুরুষটি হয়তো উদাসীন বা তার কাজে বেশি ডুবে আছে, আসলে সে তার পরিচয় তৈরি লড়াইয়ে ব্যস্ত। আচ্ছা, বিষয়টা পরিষ্কার হলো। পুরুষের মূল চালিকা শক্তি যদি হয় তার পরিচয়, কাজ আর আয়, তাহলে তো মনে হচ্ছে সম্পর্কের জায়গাটা বেশ পরেই আসছে। এর মানে কি এই যে তাদের ভালোবাসার প্রকাশ বা ধরনটাও একদম আলাদা? বইটা তো এই ব্যাপারে কথা বলে, তাই না? ঠিক, এই পয়েন্টেই ফাইনটি এসেছেন। তিনি বলছেন পুরুষ এবং নারীর ভালোবাসার প্রকাশভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন। আর এই ভিন্নতা না বোঝার কারণেই বেশিরভাগ ভুল বোঝাবুঝি হয়। হার্ভি পুরুষের ভালোবাসার প্রকাশের ৩টি পদ্ধতির কথা বলেছেন, যাকে তিনি নাম দিয়েছেন 3 Ps। 3 Ps। চলুন এটা একটু ভেঙে বুঝি। প্রথমটা প্রফেস বা স্বীকার করা। এর মানে কি? এর মানে হল জনসমক্ষে, সবার সামনে একজন নারীকে আমার বলে পরিচয় করিয়ে দেওয়া। ও পাবলিকলি ক্লেম করা। একদম। যেমন ধরুন, ইনি আমার প্রেমিকা বা আমার স্ত্রী। এটা শুধু একটা পরিচয় করিয়ে দেওয়া নয়, এটা অন্য পুরুষদের জন্য একটা স্পষ্ট সংকেত। সংকেত। কিসের সংকেত? এর মাধ্যমে সে বলছে, এই নারী আমার, এর দিকে নজর দিও না। হার্ভির মতে যখন একজন পুরুষ কোনো নারীকে শুধু তার নাম ধরে পরিচয় করায়, তার মানে সম্পর্কটা এখনো ক্যাজুয়াল। ঠিক, তার মানে হল সম্পর্কটা এখনও সেই স্তরে পৌঁছায়নি যেখানে সে তাকে নিজের বলে দাবি করতে প্রস্তুত। বইটাতে এই নিয়ে একটা দারুণ গল্প ছিল, মনে আছে? এক ভদ্রলোক প্রতি বছর তার অফিসের ক্রিসমাস পার্টিতে হ্যাঁ, নতুন নতুন নারী নিয়ে আসতেন। আর প্রত্যেককে শুধু নাম ধরে পরিচয় করিয়ে দিতেন, যেমন ইনি জেন। আর অফিসের সবাই বুঝে যেত যে এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। রাইট। কিন্তু এক বছর তিনি একজন নারীকে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন, ইনি আমার লেডি মেরি। শুধু তাই নয়, সারাটা সময় তার হাত ধরেছিলেন।
পরের বছর দেখা গেল মেরি তার বাগদত্তা। এই ছোট্ট একটা টাইটেল বা উপাধি এটা যে কতটা পার্থক্য করে দেয়। হ্যাঁ, কারণ পুরুষের কাছে এটা এক ধরনের মালিকানা বা পাবলিক ক্লেইমের মতো। আচ্ছা, এটা শুধু ভালোবাসার প্রকাশ নয়, এটা তার স্টেটাসেরও একটা অংশ হয়ে দাঁড়ায়। এরপর দ্বিতীয় পি হল প্রোভাইড বা যোগান দেওয়া। প্রোভাইড। হার্ভির মতে জন্মগতভাবে একজন পুরুষের মধ্যে তার পরিবারকে যোগান দেওয়ার এবং তাদের চাহিদা পূরণ করার একটা তাড়না থাকে। এটা কি শুধু আর্থিক যোগানের কথা বলা হচ্ছে নাকি আরও কিছু আছে? না, শুধু আর্থিক নয়, এটা হতে পারে বাড়ির কোনো কিছু ঠিক করে দেওয়া, ভারী কিছু বহন করা বা যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো। পুরুষ তার সামর্থ্য অনুযায়ী প্রমাণ করতে চায় যে সে তার সঙ্গীর খেয়াল রাখতে পারে। হুম। হার্ভি এখানে গোল্ড ডিগার শব্দটার খুব সুন্দর একটা সমালোচনা করেছেন। ও, ইন্টারেস্টিং। কি বলেছেন? তিনি বলেন, অনেক পুরুষই এই শব্দটা ব্যবহার করে নারীদেরকে তাদের দায়িত্ব থেকে দূরে রাখতে চায়, অথচ একজন পুরুষের কাছ থেকে সুরক্ষা এবং যোগান আশা করাটা নারীর অধিকারের মধ্যে পড়ে। একদম। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তৃতীয় পিটা হলো প্রোটেক্ট বা রক্ষা করা। এটা পুরুষের সবচেয়ে আদিম প্রবৃত্তিগুলোর একটি, নিজের সঙ্গীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা। হার্ভি তার বাবার একটা উদাহরণ দেন। হ্যাঁ, বীমাকর্মীর ঘটনাটা। ঠিক, একবার একজন বীমাকর্মী তার মায়ের সাথে অসম্মানজনকভাবে কথা বলায় তার বাবা লোকটির ওপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন। ওয়াও! সহজাতভাবেই তার সঙ্গীকে নিজের পেছনে রেখে সামনে দাঁড়ায়। এটা তার ভালোবাসারই একটা প্রকাশ। অর্থাৎ হার্ভির মতে পুরুষের ভালোবাসা অনেকটাই কর্মভিত্তিক বা পারফর্মেটিভ। একদম। এটা কোনো বিমূর্ত অনুভূতি নয়, বরং নির্দিষ্ট কাজের মাধ্যমে এর প্রকাশ ঘটে। ঠিক ধরেছেন। এই দৃষ্টিভঙ্গিটাই অনেক সময় নারী পুরুষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়, কারণ নারীরা হয়তো আবেগের মৌখিক প্রকাশকে বেশি গুরুত্ব দেন। ঠিক তাই, পুরুষ কাজের মাধ্যমে বলে আমি তোমায় ভালোবাসি, আর নারী হয়তো কথাটা সরাসরি শুনতে চায়। এখানেই যোগাযোগের ঘাটতিটা তৈরি হয়। বেশ, তাহলে আমরা বুঝলাম পুরুষ কিভাবে ভালোবাসা প্রকাশ করে, কিন্তু উল্টো দিকে তাদের নিজেদের কি প্রয়োজন, একজন সঙ্গীর কাছ থেকে সে কি চায়। হার্ভি কি এই বিষয়টাও সহজ করে ব্যাখ্যা করেছেন? হ্যাঁ, এখানেও তিনি বিষয়টাকে মাত্র ৩টি জিনিসে নামিয়ে এনেছেন। একজন পুরুষের তার সঙ্গীর কাছ থেকে মূলত ৩টি জিনিস প্রয়োজন: সাপোর্ট, লয়্যালটি এবং দ্য কুকি। সাপোর্ট বা সমর্থনের ব্যাপারটা তো বোঝা যায়, কিন্তু বইতে এটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা বেশ মজার। হ্যাঁ হ্যাঁ। হার্ভি বলছেন পুরুষ চায় ঘরে ফিরে নিজেকে রাজার মতো অনুভব করতে, কিন্তু রাজার মতো অনুভব করা এই কথাটা আজকের দিনে একটু সেকেলে শোনায় না? অনেকেই প্রশ্নটা তোলেন। মানে অনেকেই তো বলবেন যে সম্পর্কটা অংশীদারিত্বের, এখানে রাজা বা প্রজার কোনো স্থান নেই। হার্ভি এই সমালোচনার কি জবাব দেন? খুব ভালো প্রশ্ন। হার্ভি এখানে রাজা বলতে আক্ষরিক অর্থে শাসক বোঝাননি। তিনি বোঝাতে চেয়েছেন বাইরের পৃথিবীতে একজন পুরুষকে সারা দিন লড়াই করতে হয়, ঠিক। বসের সাথে, ক্লায়েন্টের সাথে, প্রতিযোগীদের সাথে। দিন শেষে ঘরে ফিরে সে শান্তি চায়। সে চায় তার সঙ্গী তার সেই লড়াইকে সম্মান জানাবে, তা প্রশংসা করবে। আচ্ছা। তুমি যা করছো তার জন্য আমি গর্বিত, বা আমাদের জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। এই কথাগুলো তার জন্য জ্বালানির মতো কাজ করে। অর্থাৎ এটা তার অহংকার নয়। না, এটা তার আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করার একটা উপায়। আচ্ছা, তাহলে এটা হলো মানসিক আশ্রয় বা ইমোশনাল সেফ স্পেসের মতো। দ্বিতীয়টা লয়্যালটি বা বিশ্বস্ততা, এটা তো যে কোনো সম্পর্কের জন্যই জরুরি। অবশ্যই। হার্ভি কি এখানে নতুন কোনো কিছু বলছেন? হার্ভির মতে পুরুষের কাছে ভালোবাসা এবং বিশ্বস্ততা প্রায় সমার্থক। তার জন্য বিশ্বস্ততা মানে শুধু অন্য কারোর সাথে সম্পর্কে না জড়ানো নয়। এর মানে হল যে কোনো পরিস্থিতিতে তার সঙ্গী তার পক্ষেই থাকবে, তার টিমে থাকবে। একদম। জনসম্মুখে তাকে ছোট করবে না, তার সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখবে, এক কথায় তার দলভুক্ত হবে। তার কাছে এটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আর তৃতীয় বিষয়টি, যা হার্ভি বেশ খোলামেলাভাবে এবং কিছুটা রসিকতার সাথে বলেছেন, দ্য কুকি। হ্যাঁ, দ্য কুকি। হার্ভি এখানে শারীরিক ঘনিষ্ঠতা বা যৌনতাকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছেন। তিনি কিন্তু এই বিষয়ে কোনো রাগঢাক করেননি। দ্য কুকি শব্দটা ব্যবহার করে উনি বিষয়টাকে বেশ হালকা চালে বললেও এর গুরুত্বটা কিন্তু অনেক জোরালোভাবে তুলে ধরেছেন।
তার মতে পুরুষের জন্য শারীরিক ঘনিষ্ঠতা শুধু জৈবিক চাহিদা নয়। এটা তার জন্য একটা সংযোগ স্থাপন আর চাপ মুক্তির উপায়। ঠিক, এটা তার জন্য মানসিকভাবে সংযোগ স্থাপন এবং চাপ মুক্ত হওয়ার একটি জরুরি মাধ্যম। তিনি সরাসরি বলেছেন কোনো পুরুষ দীর্ঘদিন এটা ছাড়া থাকতে পারে না এবং তার কাছে এটা ভালোবাসার মতোই অপরিহার্য। তাহলে পুরুষের মনস্তত্ত্বের মূল বিষয়গুলো বোঝা গেল। সে কিসে চালিত হয়, কিভাবে ভালোবাসে এবং তার কি প্রয়োজন। এসব তথ্য জানার পর হার্ভি নারীদের জন্য কি পরামর্শ দিচ্ছেন? এই প্লেবুক জানার পর নারীদের খেলার কৌশলটা কি হবে? হ্যাঁ, কৌশল। এখানেই তো সম্ভবত বইয়ের সবচেয়ে আলোচিত অংশটা আসে, তাই না? 90 ডে রুল। ঠিক তাই। 90 দিনের নিয়ম, এটা হলো হার্ভির দেওয়া সবচেয়ে বিতর্কিত এবং জনপ্রিয় কৌশল। বিতর্কিতও বটে। হ্যাঁ, ধারণাটি খুব সহজ। তিনি এটাকে একটা চাকরির প্রবেশনারি পিরিয়ডের সাথে তুলনা করেছেন। যেমন ফোর্ড কোম্পানিতে যোগ দেওয়ার পর প্রথম 90 দিন তাকে নিজেকে প্রমাণ করতে হয়েছিল। তারপরেই তিনি বেনিফিটস পেতে শুরু করেন। একদম। তারপরেই তিনি স্বাস্থ্য বীমার মতো সুবিধাগুলো বা বেনিফিটস পেতে শুরু করেন। আর সম্পর্কের ক্ষেত্রে এই বেনিফিট বলতে হার্ভির শারীরিক ঘনিষ্ঠতাকে বুঝিয়েছেন। অর্থাৎ 90 দিন কোনো বেনিফিট দেওয়া যাবে না। একদম। হার্ভির যুক্তি হল এই 90 দিন হল একজন পুরুষের জন্য নিজেকে প্রমাণ করার সময়। আচ্ছা। এই সময়ে একজন নারী পুরুষটির আসল উদ্দেশ্য, তার চরিত্র, তার ধৈর্য এবং তার দায়বদ্ধতাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পায়। যে পুরুষ শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য এসেছে, সে 90 দিন অপেক্ষা করার মতো ধৈর্য দেখাবে না, সে দ্রুতই হাল ছেড়ে দেবে। আর যে সিরিয়াস, কিন্তু যে পুরুষ সত্যি সে নারীকে নিয়ে আগ্রহী এবং একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক চায়, সে এই সময়টাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে এবং নিজেকে প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা করবে। তার মানে এটা এক ধরনের ফিল্টার। এর মাধ্যমে উদ্দেশ্যহীন পুরুষদের ছেটে ফেলা যায়। ঠিক। এর সাথেই তো স্পোর্টস ফিশ বনাম কিপারের ধারণাটা জড়িত, তাই না? হ্যাঁ, হার্ভির মতে পুরুষরা যখন প্রথম কোনো নারীর সাথে পরিচিত হয়, তখন তারা মনে মনে তাকে দুটি শ্রেণীতে ভাগ করে ফেলে। দুটো ক্যাটাগরি। হ্যাঁ, স্পোর্টস ফিশ ওরা সেই নারী যার সাথে সে সাময়িকভাবে মজা করতে চায়, কিন্তু কোনো সিরিয়াস সম্পর্কের কথা ভাবে না। অনেকটা মাছ ধরে ছবি তুলে আবার জলে ছেড়ে দেওয়ার মতো। হ্যাঁ, ঠিক তাই। আর কিপার হলো সেই নারী যাকে সে সম্মান করে এবং জীবন সঙ্গী হিসেবে ঘরে নিয়ে যেতে চায়। আর এখানে হার্ভির সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এম্পাওয়ারিং বক্তব্য হল, একজন নারী কোন শ্রেণীতে পড়বে তা কিন্তু পুরুষটি ঠিক করে না। ঠিক তাই। নারীটি নিজেই তার আচরণ, তার আত্মসম্মান এবং নিজের জন্য তৈরি করা নিয়ম বা স্ট্যান্ডার্ডের মাধ্যমে সেই জায়গাটা তৈরি করে নেয়। অর্থাৎ চাবিটা নারীর হাতেই। একদম। একজন নারী যদি শুরুতেই নিজেকে সহজলভ্য করে তোলে, তাহলে পুরুষ তাকে স্পোর্টস ফিশ হিসেবেই দেখবে। কিন্তু যদি তার নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে এবং সে যদি বুঝিয়ে দেয় যে তাকে পেতে হলে সম্মান ও দায়বদ্ধতা দেখাতে হবে, তাহলেই পুরুষ তাকে কিপার হিসেবে গণ্য করবে। বিদ্যুৎ। আর এই স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করার জন্যই তো হার্ভি সেই বিখ্যাত 5টি প্রশ্নের কথা বলেছেন, যা সম্পর্কের শুরুতেই করা উচিত। ঠিক। এই 5টি প্রশ্ন হল সেই স্ট্যান্ডার্ড সেট করার হাতিয়ার। এগুলো সরাসরি জিজ্ঞেস করতে হবে যাতে পুরুষটির উদ্দেশ্য এবং পরিকল্পনা শুরুতেই পরিষ্কার হয়ে যায়। প্রশ্নগুলো কি কি, আর এগুলোর পেছনের যুক্তিটাই বা কি? যেমন প্রথম প্রশ্ন, তার স্বল্পমেয়াদী লক্ষ্য কি? এর মাধ্যমে বোঝা যায় সে তার জীবন নিয়ে আদৌ কিছু ভাবছে কিনা। যে পুরুষের আগামী 3-5 বছরের কোনো পরিকল্পনা নেই, সে আসলে ভেসে বেড়াচ্ছে। আর দ্বিতীয়টা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হ্যাঁ, 10 বছর পর সে কি করতে চায়, এটা তার দূরদর্শিতা এবং মহত্ত্বাকাঙ্ক্ষা প্রকাশ করে। একজন পুরুষ যার কোনো লক্ষ্য নেই, সে একজন নারীকে তার জীবনে কোনো স্থিতিশীল জায়গা দিতে পারে না। তৃতীয় প্রশ্নটা বেশ ব্যক্তিগত। পরিবার, বাবা মা এবং সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক কেমন? এটা সম্পর্কের ক্ষেত্রে কেন এত জরুরি? কারণ এর উত্তর থেকে তার মূল্যবোধ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আচ্ছা। যে পুরুষ তার মা বাবাকে সম্মান করে, বিশেষ করে মায়ের সাথে যার সম্পর্ক ভালো, সে সাধারণত নারীদের সম্মান করতে জানে। আর সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক কেমন, এই প্রশ্নটা তার নৈতিকতার মানদণ্ড বুঝতে সাহায্য করে। মানে তার কি কোনো কিছুর প্রতি দায়বদ্ধতা আছে, নাকি সে শুধু নিজের ইচ্ছা মতো চলে? ঠিক। খুব যুক্তিসঙ্গত। আর শেষ দুটি প্রশ্ন তো সরাসরি সেই নারীটিকে নিয়ে। হ্যাঁ, চতুর্থ প্রশ্ন, সে আপনার সম্পর্কে কি ভাবে?
এই প্রশ্নের উত্তরে যদি সে শুধু বলে তুমি খুব সুন্দর বা তোমাকে দেখতে খুব ভালো লাগে, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ। কেন? হার্ভির মতে তার বলার উচিত সে আপনাকে বুদ্ধিমতী, দয়ালু বা মজার মানুষ হিসেবে দেখে কিনা, অর্থাৎ সে আপনার বাহ্যিক সৌন্দর্যের বাইরেও কিছু দেখতে পায় কিনা। বুঝতে পেরেছি। আর পঞ্চম এবং শেষ প্রশ্ন। সে আপনার জন্য কি অনুভব করে? হ্যাঁ, এখানে তার অনুভূতি প্রকাশ করতে হবে। যদি সে স্পষ্ট উত্তর দিতে না পারে বা এড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে তার মনে এখনও সেই গভীর অনুভূতি তৈরি হয়নি। বাহ, এই 5টা প্রশ্ন তো সত্যিই একটা এক্স-রের মতো কাজ করতে পারে। অনেকটা তাই। তাহলে পুরো আলোচনার পর আমরা যদি সবটা একসাথে করি, মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে? মনে হচ্ছে বইটির মূল ধারণা হলো পুরুষের প্লেবুক বা মানসিকতার ধরন বুঝতে পারলে নারীরা ভুল বোঝাবুঝি এড়াতে পারে। হ্যাঁ, আর সম্পর্ককে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। একদম। আপনি যদি মূল বিষয়গুলো দেখেন, পুরুষরা উদ্দেশ্য দ্বারা চালিত হয়, তারা ভালোবাসা প্রকাশ করে কাজের মাধ্যমে। শিকার, যোগান এবং রক্ষা। ঠিক, তাদের প্রয়োজন সমর্থন, বিশ্বস্ততা এবং শারীরিক ঘনিষ্ঠতা, এবং তারা সেই সব নারীদেরই শেষ পর্যন্ত সম্মান করে ও জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় যাদের নিজস্ব নিয়ম এবং উঁচু স্ট্যান্ডার্ড আছে। একজন নারী যদি নিজের মূল্য বোঝে এবং সেটা প্রতিষ্ঠা করতে পারে, পুরুষও তাকে সেই সম্মানের চোখে দেখবে। এটাই হার্ভির মূল দর্শন। আজকের আলোচনা শেষে একটা গভীর চিন্তার বিষয় মাথায় আসছে। এই বইটি যখন লেখা হয়েছিল, তখন থেকে পৃথিবীটা অনেক বদলে গেছে। অনেক। বইটা নারী পুরুষের একটি নির্দিষ্ট এবং কিছুটা প্রথাগত ভূমিকার কথা বলে। পুরুষ হবে যোগানদাতা ও রক্ষাকর্তা, আর নারী হবে তার সমর্থক ও পরিচর্যাকারী। বেশ ট্রেডিশনাল একটা কাঠামো। এখন প্রশ্ন হল, আজকের এই পৃথিবীতে যেখানে নারী পুরুষের ভূমিকা প্রতিনিয়ত বদলাচ্ছে, যেখানে নারীরাও আর্থিকভাবে স্বাধীন এবং পুরুষরাও আবেগ প্রকাশে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছন্দ, রাইট, সেখানে হার্ভির এই প্লেবুকের ধারণা ঠিক কতটা প্রাসঙ্গিক? আর এই নিয়মগুলো কি এখন নতুন করে লেখার প্রয়োজন আছে, যা নারী পুরুষ উভয়ই মিলেই তৈরি করবে, কোনো একক ম্যানুয়াল অনুসরণ না করে? বিষয়টি ভাবার